প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমার পরিচয় পর্বটি জেনে নাও। আমি অমল কৃষ্ণ হালদার, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়। আজকে আমরা হিসাব বিজ্ঞানের নবম, দশম এবং 2021 সালের যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আজকে দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব, অর্থাৎ পূর্ববর্তী ক্লাসে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়, এই দুতরফা দাখিলা পদ্ধতি কত সালে আবিষ্কৃত হয়েছিল এ বিষয় সম্পর্কে আমরা জেনেছি। বিশেষ করে দুতরফা দাখিলা পদ্ধতির যে মূল নীতিগুলি, ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে নীতিগুলি, সেগুলি আমরা সুন্দরভাবে জেনেছি। আজকে আমরা একতরফা এবং দুইতরফা দুটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতির পূর্ববর্তী ক্লাসে মূলনীতিগুলি নিয়ে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় আলোচনা করেছি, আজকে আমরা একতরফা নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে সকল ব্যবসা প্রতিষ্ঠান আয়তন ছোট, লেনদেনের সংখ্যা কম, সে সকল প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব সংরক্ষণ করা হয়। এই পদ্ধতিতে কোনো লেনদেনের দুটি পক্ষেরই এবং কোনো লেনদেনের কোনো পক্ষের লিপিবদ্ধ করা হয় না। প্রকৃতপক্ষে একতরফা দাখিলা বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। এই পদ্ধতিতে কিছু সম্পদ ও দায়ের হিসাব সংরক্ষণ করা হলেও আয় ব্যয় হিসাবগুলো সংরক্ষণের গুরুত্ব দেওয়া হয় না। আমরা একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আমরা কিছু জানলাম। আর একতরফা দাখিলা পদ্ধতি কিভাবে নির্ণয় করা হয়। প্রথম হলো প্রারম্ভিক মজুত পণ্য বা প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন অর্থাৎ প্রারম্ভিক মোট সম্পদ থেকে যদি আমরা প্রারম্ভিক মোট দায় বিয়োগ করি তাহলে আমরা প্রারম্ভিক মূলধন পাবো। এরপর আসে সমাপনী মূলধন। সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায়, বিয়োগ করলে আমরা সমাপনী মূলধন পাবো। এখন লাভ বা ক্ষতি কিভাবে পাবো? সমাপনী মূলধনের সাথে যদি মালিক কখনো ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করে সেটা যোগ করবো, বিয়োগ করবো প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন, তাহলে আমরা লাভ বা ক্ষতি পেয়ে যাব। সমাপনী মূলধন উত্তোলনের সমষ্টি প্রারম্ভিক অতিরিক্ত মূলধনের সমষ্টি অপেক্ষা পরিমাণে বড় হলে পার্থক্য লাভ এবং পরিমাণে ছোট হলে পার্থক্যটি কি হবে? ক্ষতির সম্পর্ক হবে। আমরা আজকে এখন চলে যাব অর্থাৎ বাড়ির কাজে। এখানে দুতরফা দাখিলা পদ্ধতি এবং একতরফা দাখিলা পদ্ধতি দুটিরই কিন্তু বাড়ির কাজ রয়েছে। যারা এবছর যারা নবম এবং দশম শ্রেণীতে যারা রয়েছে তারা বাড়ির কাজ 1 নাম্বার করবে, আর যারা পরীক্ষার্থী রয়েছে এসএসসি তারা বাড়ির কাজ 1 এবং 2 দুটিই করবে। বাড়ির কাছে একে কি রয়েছে দেখো, যে কবি অ্যান্ড ছবি ট্রেডার দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিষ্ঠানের হিসাবের বই সংরক্ষণ করে থাকেন। 2017 সালে ডিসেম্বর মাসে ব্যবসায় সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। ডিসেম্বর 1 বলছে নগদ 15 লক্ষ টাকার মূলধন ব্যবসায় আনা হলো। ডিসেম্বর 12 বলা হয়েছে 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। ডিসেম্বর 23 বলেছে নগদে 60,000 টাকার পত্র ক্রয় করা হলো। ডিসেম্বর 24 ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, ভাউচার নাম হচ্ছে 102। ডিসেম্বর 3 বলেছে নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা, এবং ডিসেম্বর 31 বলা হয়েছে 5% বাটা চেক দ্বারা পণ্য ক্রয় 1,20,000 টাকা। প্রথম বছর ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে? এখানে পণ্য বলছে, তাহলে ওখানে আছে আমরা লিখবো, যদি তারিখ আছে যেহেতু তারিখ বিবরণ টাকা উপরে আমরা লিখবো অর্থাৎ মোট ক্রয়কৃত পণ্যের মূল্য নির্ণয়। তাহলে 2,50,000 টাকা লিখবো, আর এখানে বারটা বাদ দিই, অর্থাৎ 1,50,000 টাকা যা আছে সেইটা থেকে আমরা 5% বারটা বাদ দেবো। বাদ দেওয়ার পর যে টাকাটা হবে সেই টাকাটা আমরা অন্তর্ভুক্ত করবো। তাহলে 1 নাম্বার, এবার ক নাম্বার গেল। এবার খতে বলছে ছবি অ্যান্ড কবি ট্রেডার্সের লেনদেনে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করতে হবে। তাই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে আমরা প্রথমে লিখবো তারিখ, সংশ্লিষ্ট হিসাব, তারপর হলো ডেবিট ও ক্রেডিট এবং টাকা, এই 4টি ঘর হবে। তাই প্রথমে আমরা লিখলাম নগদে মূলধন নিয়ে যে ব্যবসা শুরু করছে, সেখানে আমরা লিখবো নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। 12 নম্বরে লিখবো কাপড় ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব, যেহেতু ধারে সেহেতু বাকিতে হয়েছে, তাহলে আমরা লিখবো পাওনাদার হিসাব ক্রেডিট। 23 তারিখে হয়েছে নগদে 60,000 টাকা আরপত্র ক্রয়, আরপত্র ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট হবে।
ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হয়েছে, তাহলে এখানে বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, কারণ যেহেতু খরচা হয়েছে। নগদে কমিশন প্রাপ্তি, অর্থাৎ নগদান হিসাব ডেবিট আর কমিশন প্রাপ্তি হিসাব ক্রেডিট হবে। এরপরে রয়েছে 31 নম্বর 5% বাটায় চেক দ্বারা পূর্ণ করা, তাই করা হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আর এই বারটা কিন্তু বাদ দেওয়ার পর যে মূল টাকাটা সেই টাকাটা অন্তর্ভুক্ত করতে হবে। এইগুলো আমাদের ডেবিট ক্রেডিট। এরপর বলছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের 24শে ডিসেম্বর তারিখের লেনদেনগুলো দ্বারা একটা কি করতে হবে, ভাউচার। এটা অবশ্যই ডেবিট ভাউচার, যেহেতু এটা দ্বারা আয় বোঝায় না, বেতন প্রদান একটা ব্যয়। তাহলে আমরা কি করবো, যখনই ব্যয় হয় তখন আমরা ডেবিট ভাউচার প্রস্তুত করে থাকি। এই গেল 1 নম্বর বাড়ির কাজ। 2 নম্বর বাড়ির কাছে আমরা দেখি কি রয়েছে, অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতি। জনাব শহীদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠানে রিয়াত এন্টারপ্রাইজের ব্যবসার বিস্তারিত হিসাব সংগ্রহণ করে না। 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায় মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 5,50,000 টাকা এবং 1,17,000 টাকা হচ্ছে দায়। উক্ত বছরে জনাব শহীদুল আরও 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। উক্ত বছর মানে অতিরিক্ত আনয়ন করছে যেটা। আর উক্ত বছরে তিনি 40,000 টাকা নগদ উত্তোলন করেন। তাহলে এই উত্তোলনটা আমাদের সমাপনী মূলধনের সাথে যোগ হবে, আর যেটা তিনি নতুন আনছেন সেটা প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হবে। এরপর বলছে ডিসেম্বর 2016 সালে তার কি কি বিষয়গুলি আমাদের এই যে সমাপনী বছরে সম্পদ ও দায়ের পরিমাণ কম। তা নগদ এখানে আছে 1,85,000, আরবপত্র আছে 1,80,000, দেনাদার আছে 1,30,000, মজুত পণ্য আছে 90,000 টাকা, ব্যাংক ঋণ আছে 60,000 এবং পাওনাদার আছে 55,000 টাকা। প্রথমে বলছে রিয়াত এন্টারপ্রাইজে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তা আমরা জানি প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। এখানে প্রারম্ভিক সম্পদ রয়েছে 5,50,000 টাকা এবং দায় রয়েছে 1,70,000 টাকা। তাই 1,70,000 টাকা আমরা বিয়োগ করলে কিন্তু প্রারম্ভিক মূলধন পেয়ে যাই। এবং এরপর হচ্ছে সমাপনী মূলধন খ নম্বরে। তাই সমাপনী মূলধন হচ্ছে কত, যেমন ওই যে 2017 সালের একেবারে নগদ, আড়তপত্র, দেনাদার, মজুত পণ্য, এই 4টি বিষয় আমরা যোগ করব এবং যোগ করার পর ঋণ এবং পাওনাদার এই দুটি বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব, সমাপনী মূলধন। এরপর 2017 সালে জনাব রিয়াদের লাভ বা ক্ষতি। তাহলে আমরা কি জানি, লাভ বা ক্ষতি সমান সমান কি, সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ করতে হবে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এটা বিয়োগ করলে আমরা লাভ বা ক্ষতির পরিমাণ পেয়ে যাব। অর্থাৎ এই অধ্যায়ে কিন্তু আমরা পূর্ববর্তী ক্লাস এবং বাকি যে একতরফা দাখিলা পদ্ধতি যে বাকি ছিল, সেই একতরফা দাখিলা পদ্ধতি নিয়েও কিন্তু আজকে আমরা আলোচনা করেছি। অর্থাৎ এই দুটি, অর্থাৎ প্রথম বাড়ির কাজটি নবম দশম শ্রেণীতে যারা আছো তারা করবে, আর যারা এইচএসসি ক্যান্ডিডেট রয়েছে 2021 সালে বর্তমান বছরে, তারা 1 এবং 2 দুইটিই বাড়ির কাজ করবে। তাহলে আজকে পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাসের সমাপ্তি করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।